দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। এ সময় জ্বালানি তেলের দর বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক বলছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সরে আসার দাবি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর বাড়ার দায় জনগণকে নিতে হবে, অর্থমন্ত্রীর যুক্তি। রাজস্ব কমলে উন্নয়ন বন্ধ হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটাতে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে, আস্থা বাড়ছে নতুন বিনিয়োগেও। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক এবং অনৈতিক, যা মধ্যমেয়াদে অর্থনীতিতে ক্ষতির কারণ হবে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে এই সিদ্ধান্ত কোভিডের ধাক্কায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে আগে থেকেই কষ্টে থাকা মানুষের উপর চাপ আরও বাড়িয়েছে। এই বহুমুখী চাপ থেকে জনগণকে মুক্তি দিতে দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাদাত হোসেনের রিপোর্ট। কোভিডের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াতে লড়ছে মানুষ। সেই যুদ্ধে কষ্ট আরও বাড়িয়েছে দ্রব্যমূল্যের অস্বাভাবিক দর বৃদ্ধি। এমন এক কঠিন সময়ে মানুষের উপর চাপিয়ে দেয়া হলো জ্বালানি তেলের বাড়তি মূল্যের বোঝা। ডিজেলের দর বৃদ্ধির প্রধান যুক্তি তেলের আমদানি মূল্য বেড়ে যাওয়ায় লোকসান গুনছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। যদিও বিশ্ববাজারে দরপতনের সুবাদে গেল 7 বছরে 43,138 কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি, তখন একটি টাকাও দাম কমানো হয়নি তেলের। তাই এখন এমন সিদ্ধান্তকে অযৌক্তিক এবং অনৈতিক বলছে সিপিডি। জনগণের সাথে সরকারের একটা চুক্তি ছিল যে আমি এখন বেশি দাম দিচ্ছি। করোনার সময় যখন আয় কমে গেছে, যখন আমাদের কর্মসংস্থান ছিল না, তখন আমরা তেলের দাম বেশি দিয়েছি। এই চুক্তিতে যখন তেলের দাম বাড়বে তখন কিন্তু সরকার এটাকে ব্যবহার করতে পারবে। এই ধরনের যে আলোচনা ছাড়া, পর্যালোচনা ছাড়া সরকার যে দামটা বাড়ানো, এটার ফলে সরকার জনগণের সাথে তার চুক্তি ভঙ্গ করেছে। বিপিসির দাবি দর বৃদ্ধি করা না হলে প্রতিদিন 20 কোটি টাকা লোকসান হয় তাদের। সেই হিসেবে বিশ্ববাজারে আগামী 1 বছরে তেলের দাম না কমলে 7,200 কোটি টাকা লোকসান গুনতে হতো সংস্থাটিকে। বিপরীতে এই 1 বছরে তেল আমদানিতে বিভিন্ন শুল্ক বাবদ 7,800 কোটি টাকা রাজস্ব দিতে হবে সরকারকে। সিপিডি বলছে অন্তত 1 বছরের জন্য সেই শুল্ক প্রত্যাহার করে নিলেও এই মুহূর্তে দাম বৃদ্ধির প্রয়োজন হতো না। নিজের পক্ষে যদি সরকার অভ্যন্তরীণ রাজস্বে হাত নাও দিতে চান, তাহলে আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে সরকার ঋণের মাধ্যমেও কিন্তু এই বাড়তি ব্যয়টি মেটাতে পারতেন। এমনকি এই বাড়তি ব্যয়টুকুকে সরকার স্টিমুলাস প্যাকেজ হিসেবেও ঘোষণা করতে পারতেন। প্রতিযোগিতার সক্ষমতা কমে যায়, তাহলে তো সেখানে তার লভ্যতা, মুনাফা কমে যাবে। সেখান থেকে সরকারের ডাইরেক্ট ট্যাক্স যেটা পায় সেটা কমে যাবে, তাই না? সো সামগ্রিকভাবে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু এটা যে সরকারের জন্য যে লাভজনক হলো, আমি ভর্তুকি কিছুটা কমিয়ে কিছুটা সাশ্রয় করতে পারলাম, মধ্যমেয়াদে কিন্তু সেটা কিন্তু হবে না। যে এই মূল্যটি বাড়ানো হয়েছে, আমরা এই মূল্য প্রত্যাহার করে আগের মূল্যে ফেরত যাওয়ার কথা বলছি। এই সুপারিশটি আমরা তুলে ধরছি একটা ইমিডিয়েট পদক্ষেপ হিসাবে। 23% তেলের দাম বৃদ্ধির কারণে 27 থেকে 35% পরিবহন ব্যয় বৃদ্ধির সিদ্ধান্তকেও অযৌক্তিক বলছে সিপিডি। সংস্থাটি হিসেব করে দেখিয়েছে এই হার 10 ভাগের বেশি হওয়ার কথা নয়। একটা বাস যদি চলতে 100 টাকা লাগে, তার মধ্যে ডিজেলের খরচ যদি হয় 40 টাকা, মূল্য 25% বাড়লে ওই 40 টাকা হবে হলো 10 টাকা বেড়ে 50 টাকা, 100 টাকা হবে 110 টাকা। এটা 127 টাকা, 125 টাকা, 200 টাকা কিভাবে হয়? এক ধরনের ব্যক্তি গোষ্ঠীর কাছে সরকারের অসহায়ত্ব দিনকে দিন আসলে প্রকাশ পাচ্ছে। অত্যাবশ্যকীয় যে সমস্ত খাদ্যপণ্য, সে সমস্ত খাদ্যপণ্যের বাজারের ক্ষেত্রেও কিন্তু আমরা মূল্য যখন কোনো নির্ধারণের বিষয় দাঁড়ায়, তখনও কিন্তু সেই একই পরিস্থিতি আমরা দেখি। সংবাদ সম্মেলনে বলা হয়, এককভাবে তেলের দর বৃদ্ধির সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই পেট্রোলিয়াম কর্পোরেশনের। এজন্য জনপ্রতিনিধি সহ সকল অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন ছিল। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তেলের দাম বৃদ্ধির দায় সরকার একা নেবে না, জনগণকেও নিতে হবে। সরকারের রাজস্ব না বাড়লে উন্নয়ন পিছিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তবে বাস ভাড়া বৃদ্ধি যৌক্তিক না হলে তা অবশ্যই বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানো হয় বাংলাদেশে। এরই মধ্যে যাত্রী পরিবহনের ভাড়া বেড়েছে, বাড়তে যাচ্ছে পণ্য পরিবহন ভাড়াও, প্রভাব পড়তে যাচ্ছে কৃষি থেকে শিল্প উৎপাদন সব খাতেই, যা বাড়িয়ে দেবে পণ্যের উৎপাদন খরচ আর দামকে। এতে চড়বে মূল্যস্ফীতিও। করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আগে মূল্যস্ফীতির এমন বোঝা মানুষের ওপর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক হলো, এমন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। আমাদের সেফটি নেট প্যাকেজগুলো আছে, আমাদের এতগুলো প্রকল্প আমাদের আছে সোশ্যাল সেফটি নেট, এগুলো তো গভর্নমেন্ট তো টাকা প্রিন্ট করে না, গভর্নমেন্টকে আর্ন করে তারপর গভর্নমেন্টকে খরচ করতে হয়। এটা তো সহজ কথা। এখন এটা শেয়ার করতে হয় আমাদের। তারপরেও শেয়ারিং এর সময় গভর্নমেন্ট যতটা পারে গভর্নমেন্ট নিজে বিয়ার করে, এবং খুব সামান্য যেটা না হলে না পারা যাচ্ছে না, তখন সেটাই আমরা কনজিউমারদের উপরে দিয়ে দেই। অর্থমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে, আমাকে রেভিনিউ যোগান দিতে হয়। রেভিনিউ যোগান না দিলে পরে আমাদের কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না, আমরা পিছিয়ে যাবো। আমরা পিছিয়ে যেতে চাই না, আমরা একটা শেয়ারিং অ্যারেঞ্জমেন্টেই আমরা এই কাজটি করবো। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে দেশের মানুষকে তা বহন করতে হবে। অর্থমন্ত্রী এমন যুক্তি দেখালেও গেল 7 বছরে তেল বিক্রি করে বিপিসির 43,000 কোটি টাকা মুনাফার বিষয়টি এড়িয়ে যান তিনি। বলেন, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তিনি পরে হাজির করবেন। আমাদের প্রাইস আগে কত ছিল, এটা প্রাইস বারবার আগে, আর প্রাইস যখন বাড়া আরম্ভ করেছে এর বাজার কিন্তু কমে নাই। কনসিস্টেন্টলি দিস on the increase. So it was rising since for a long time, I should say. তো এই সময় লম্বা সময়ে আমাদের কি পরিমাণ বেড়েছে এবং টোটাল ইম্প্যাক্টটা কত, এটা আমি আমাদের সামনে তুলে ধরবো। একই সাথে জ্বালানি তেলের দর বৃদ্ধির তুলনায় যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া কেন বেশি নির্ধারণ করা হলো, সেটির বিষয়ে পুনর্মূল্যায়ন করা যায় কিনা তা বিবেচনার কথা বলেন অর্থমন্ত্রী। আমি লাইন কনসার্ন মিনিস্ট্রি আছে, তাদের সাথে আলাপ করবো, তারা কিভাবে কম্পিটিশন করছে, তাদের কস্ট কত এবং তারা চার্জ করছে কত এবং ডিফারেন্সটা কত, সেটা আমি আমাদেরকে আগামী মিটিং এ অবহিত করবো। আমি যদি দেখি যে abruptly without any basis they have increased the prices, if they do so in that case definitely it is subject to reconsideration. এদিন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে 8টি প্রস্তাব পাশ হয়েছে, যেখানে মোট অর্থায়নের পরিমাণ 1,150 কোটি টাকা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে উঠতে শুরু করেছে ব্যবসায়ীরা। বিনিয়োগে আস্থা ফিরেছে উদ্যোক্তাদের। তবে এমন সময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। বৃহস্পতিবার কোভিড-19 এবং ব্যবসায় আস্থা শীর্ষক জরিপে প্রাপ্ত তথ্য তুলে ধরা হয়। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। উৎপাদনমুখী শিল্প কিংবা সেবা খাত, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। গবেষণা সংস্থা সানেমের জরিপ বলছে, গেল অর্থবছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এই 3 মাসে ব্যবসায় লাভ সক্ষমতা সূচকে প্রতিষ্ঠানগুলোর স্কোর ছিল 38 পয়েন্টের কম। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বর মেয়াদে যা বেড়ে হয়েছে 55। বিক্রয় ও রপ্তানি সূচকে স্কোর 41.5 পয়েন্ট থেকে বৃদ্ধি পেয়ে প্রায় 62 পয়েন্ট হয়েছে। সব মিলিয়ে উন্নতি ঘটেছে ব্যবসার সামগ্রিক পরিস্থিতির। কোয়ার্টারে যেটা প্রিভিয়াস কোয়ার্টার, আমরা গত রাউন্ডে একটা ফল দেখেছিলাম এবং সেটার একটা বড় একটা কারণ ছিল এপ্রিল জুন মাসে আমরা জানি যে সেকেন্ড ওয়েভ এবং ওই সময় লকডাউন এবং বেশ বড় ধরনের ডিসরাপশন হয়েছিল, আমরা একটা ফল দেখেছিলাম। তো সেখান থেকে আমরা একটা রিকভারি দেখছি যে কোয়ার্টার অন কোয়ার্টার। Not all sectors are actually regaining অথবা তাদের পজিশন at the same pace, সবাই সেম পেসে হচ্ছে না। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে গার্মেন্টস থেকে টেক্সটাইল অথবা অন্যান্য সেক্টরগুলো তাদের একটা প্রোগ্রেস আছে, কিন্তু কিছু কিছু সেক্টর যেমন হোলসেল, রিটেল অথবা রিয়েল এস্টেট তারা কিন্তু এখনো পিছিয়ে আছে। আদার ম্যানুফ্যাকচারিং অথবা আদার সার্ভিস তারা কিন্তু বেশ কিছু পিছিয়ে আছে। এমন অবস্থায় ব্যবসায় আস্থাও ফিরছে উদ্যোক্তাদের। সানেমের জরিপ বলছে, এপ্রিল জুন মেয়াদে বিনিয়োগ আস্থা সূচকে উদ্যোক্তাদের স্কোর ছিল 43 পয়েন্ট। জুলাই সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে প্রায় 51। অক্টোবর ডিসেম্বর মেয়াদে বিনিয়োগ আস্থা আরো বেড়ে দাঁড়াবে 64 পয়েন্টে। আপনারা জিনিস খেয়াল করে দেখুন যে এই বছরের এপ্রিল জুন পর্যন্ত মোটামুটি তার স্টেটাস কিন্তু তার কনফিডেন্সের থেকে কম ছিল। অর্থাৎ ফার্মগুলো খুব আশাবাদী হতে চেয়েছে যে পরের কোয়ার্টারে তার ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু আসলে তার স্টেটাস কিন্তু অ্যাকচুয়াল স্টেটাস কিন্তু ওই কনফিডেন্স পর্যন্ত ওই এক্সপেকটেশন মিট করতে পারে। নেক্সট রাউন্ডের ব্যাপারে অক্টোবর ডিসেম্বরের ব্যাপারে ফার্মগুলো প্রথমবারের মতো
তার কিন্তু কনফিডেন্স 60 ক্রস করছে, অর্থাৎ তারা কিন্তু সামনের কোয়ার্টারের ব্যাপারে খুব আশাবাদী। সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধারের দিকে এগোলেও নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, যা মূল্যস্ফীতিতে বড় প্রভাব ফেলবে বলে শঙ্কা সানেমের। ফুয়েল প্রাইসের ব্যাপারটা যদি একটা রিজনেবল প্রাইসে রাখা যায়, ফুয়েল প্রাইসটা, তাহলে কিন্তু এটা বেনিফিট করবে সবাইকে, এবং এটা ম্যানেজ করার জন্য আলাদা কোনো মেকানিজমের কোনো প্রয়োজন। সুতরাং এটাকে যদি যে লসটা বলা হচ্ছে, আমরা জানি 7 বছর 43,000 কোটি টাকা বিপিসি লাভ করেছে, তো যে লসটা বলা হচ্ছে, এই লসটাকে যদি অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 6 মান্থ একটা স্টিমুলাসের আওতায় ধরে এটাকে বলা হচ্ছে যে না, সরকার এই ডিজেল প্রাইস আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও ডোমেস্টিক মার্কেটে আপাতত দামটা কমিয়ে রাখছে, কারণ তাতে এটা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক অর্থনৈতিক রিকভারিতে ইতিবাচক ভূমিকা রাখে। ব্যবসা বাণিজ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিষয়েও শিগগিরই একটি গবেষণা পরিচালিত হবে বলে জানিয়েছে সানেম। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ডিজেলের দাম বৃদ্ধির পর পরিবহন ধর্মঘটের নেতিবাচক প্রভাব চট্টগ্রাম বন্দরে পড়েছে। বন্দর থেকে আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ডেলিভারিতে ঘটছে ছন্দপতন। ধর্মঘটের কারণে 100 কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় নাজমুস সাদিকের রিপোর্ট। স্বাভাবিক পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কন্টেইনার ডেলিভারি হয় প্রায় 4000, কিন্তু গেল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত পণ্য পরিবহন ধর্মঘটে প্রতিদিনের কন্টেইনার ডেলিভারি নেমে আসে প্রায় 400-তে। এতে বন্দরের ধারণ ক্ষমতার কাছাকাছি কন্টেইনার জমে গেছে, যা বন্দরের লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলছে। চট্টগ্রাম বন্দরের মূলত ডেলিভারিটা ডিপেন্ড করে ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেলার এগুলোর উপরেই। আর এক্সপোর্ট শিপমেন্টের জন্য আমাদের ডিপোর থেকে পর্যাপ্ত পরিমাণ ট্রেলার আসতে হয়, তাহলে আমাদের অপারেশনটা স্মুথ থাকে। তো গত শুক্রবার থেকে আমাদের ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ধর্মঘটের কারণে আমাদের কাজের প্রচুর পরিমাণে আমাদের ফ্লো নষ্ট হয়েছে, বিশেষ করে এক্সপোর্ট শিপমেন্ট হয়নি। ধর্মঘটের কারণে রপ্তানি পণ্যবাহী কোনো কন্টেইনার বন্দরে প্রবেশ করতে না পারায় কম কন্টেইনার নিয়ে চলে যায় অন্তত 6টি জাহাজ। প্রথম দিনে আপনার 3টা জাহাজ কিন্তু 2000 টিএস কন্টেইনার রেখে চলে গেছে, এবং দ্বিতীয় দিনে 8 তারিখ প্রায় 3500 টিএস কার্গো রেখে চলে গেছে। এখন এই কার্গোগুলো আসলে এখন আমরা কি বাই এয়ারে করবো, নাকি বাই সি করবো, নাকি বায়ার থেকে ডিসকাউন্ট দেবে, বায়ার এখন এগুলো নিয়ে আমাদের সাথে দর কষাকষি করতেছে। ব্যবসায়ীরা বলছেন, এতে বায়ারের কাছে রপ্তানির পণ্য যথাসময়ে পৌঁছানোর অনিশ্চয়তার পাশাপাশি মেরিটাইম বিশ্বে ভাবমূর্তিও নষ্ট হচ্ছে দেশের। আর বিজিএমইএ বলছে, এ ধর্মঘটে বিপুল আর্থিক ক্ষতির কারণে চলতি মাসে $4 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে যাবে। $40 বিলিয়ন মতো আমরা ইয়ারলি এক্সপোর্ট করে থাকি। এইটার প্রপোর্শনাল যদি আপনারা দেখেন, এই তিন দিন না আসলে ধরতে গেলে এটা সপ্তাহের উপরে চলে যাবে। এই এক সপ্তাহ কিন্তু আমাদের যেই ক্ষয়ক্ষতিটা এটা সহজেই উপলব্ধি করা যায়। পার ডে যদি আপনি হিসাব করেন, প্রায় $25 বিলিয়ন মতো এটা আমাদের যাচ্ছে। প্রায় সপ্তাহের মধ্যে প্রায় $1 থেকে $150 মিলিয়ন মতো আমাদের ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। এরপরে যদি আমরা ডিসকাউন্ট খেয়ে থাকি এবং যদি এয়ার শিপমেন্ট করতে হয়, সেটার ধাক্কা সামলানো কিন্তু এই মুহূর্তে কারো পক্ষে সম্ভব না। অনেক জাহাজ রপ্তানি পণ্য না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়েছে। ঠিক একইভাবে অনেক আমদানিকৃত পণ্য সঠিক সময়ে আমদানিকারকগণ চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করাতে পারেনি, যার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি বাড়াতে বন্দরকে যে কোনো ধর্মঘটের আওতার বাইরে রাখার আহ্বান ব্যবসায়ীদের। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভ্যাট ফাঁকির অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে 4টি শিপইয়ার্ডে ভ্যাট কমিশনের অভিযানের ঘটনায় শিপইয়ার্ডের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন BSBRA। এমন ঘোষণায় বুধবার থেকে বন্ধ রাখা হয়েছে এই শিল্পের সব ধরনের কার্যক্রম। অ্যাসোসিয়েশনের সহকারী সচিব নাজমুল ইসলাম জানান, কোনো ঘোষণা না দিয়ে মঙ্গলবার প্রিমিয়ার ট্রেড কর্পোরেশন, SN কর্পোরেশন, ভাটিয়ারি স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড এবং মাহিনুর শিপ ব্রেকিং ইয়ার্ডে অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের গঠিত টিম। তারা কারখানায় গিয়ে নথিপত্র ও কম্পিউটার জব্দ করে। সংগঠনটি বলছে, হঠাৎ করে ভ্যাট কর্মকর্তাদের এমন অভিযান অনাকাঙ্ক্ষিত। বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সব জাহাজ ভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণাও দেন তারা। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক DSX 114 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6900
82-তে। লেনদেন হয়েছে মোট 1163 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 301টির, কমেছে 43টির দর, আর অপরিবর্তিত রয়েছে 31টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকের কার্য দিবসে আমরা দেখতে পাই যে মার্কেট এন্ডেড অন আ পজিটিভ নোট বোথ ইন টার্মস অফ ভ্যালু অ্যান্ড ভলিউম। আজকে মার্কেট টার্নওভার ছিল অ্যাপ্রক্সিমেটলি 1100 কোটি টাকা, যা গত কার্য দিবসের তুলনায় 15.48% বেড়েছে, which we feel is quite significant. Overall market performance দেখে আমরা মনে করি যে investors are slowly putting their hopes back into the market এবং the market is finally regaining its momentum, যার প্রভাব আমরা মেজর ইন্ডেক্সগুলোতে দেখতে পাই। Finally, in terms of sector performance, আজকে top performing sectors গুলোর মধ্যে miscellaneous contributed 15% to overall market turnover, pharmaceuticals and chemicals 16%, and textiles যা বাকি সব সেক্টরগুলোকে আউটপারফর্ম করে contributed 16.49%. দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।